করে দিই, ঠিক আছে? ধন্যবাদ। আমি আবার ফিরে আসলাম। আমি একটু দাঁড়িয়ে বলি, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা বলে বেয়াদব বেয়াদব মনে হয় না, ঠিক আছে। আমি সবাইকে আয়োজকদের বলবো, যারা খাবার ব্যবস্থা করছেন, আপনারা টেবিলগুলি খাবারের ওই প্লেটগুলি সার্ভ করেন। বাই দিস টাইম আমি আপনাদের লাইফের 10 মিনিটের মূল্যবান কিছু সময় আমি আজকে নিব। প্রথমত, এখানে অনেকে আমার নারায়ণগঞ্জ সম্বন্ধে উদ্দেশ্য বা কি নিয়ে আমরা এগোচ্ছি এটা নিয়ে অনেকে জল্পনা কল্পনা আছে। উদ্দেশ্য একটাই, যারা আমরা নারায়ণগঞ্জবাসী, ল্যান্ড অফ নারায়ণগঞ্জ এবং পরিবেশ নিয়ে যারা কাজ করছে নারায়ণগঞ্জের, উদ্দেশ্য একটাই, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। এইটাই উদ্দেশ্য, আমরা সবাইকে একসাথে পাইতে চাই। এবং আরেকটা জিনিস এখানে আলাপ হচ্ছে যে আমরা যদি যে কোনো কিছু নিয়ে আন্দোলন করি, আপনারা পাশে থাকবেন। আমরা আশায় আছি আপনারা পাশে থাকবেন, এবং এইটা যদি কমিটেড হন তাহলে আমরা হয়তো আরো উৎসাহ পাবো, আপনার এই কাজগুলি করতে পারবো। ছোট করে 5ই আগস্টের আগের কিছু ছোট্ট একটা কথা বলি। আমরা 5ই আগস্টের পরে আমরা এখানে উপস্থিত আছে মোনা, এখানে উপস্থিত আছে তরিকুল সুজন, আমরা কোথাও এক জায়গায় দেখা করেছিলাম স্বাধীনতার স্বাদ নেওয়ার জন্য, যে শ্বাস নিতে পারতেছি। তো ওই জায়গায় আমরা কিছু কথা শেয়ার করতেছিলাম যে 5 তারিখে যদি এই পট পরিবর্তন না হইতো, তাইলে আমি বা মোনা বা তরিকুল সুজন হয়তো এই দিনটা দেখার জন্য বেঁচে থাকতাম না। তো ওই জায়গায় আমাদের চোখের পানি, একে অপরের চোখের পানি টলটল করতেছিল। কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এই পট পরিবর্তন পরে আমরা অনেক কিছু ভালো কিছু স্বপ্ন দেখবো, ভালো কিছু পাবো, বাট এখনো আমরা এখনো অনেক কিছু থেকে বঞ্চিত। আমি ছোট্ট করে একটু কিছু পয়েন্ট লিখেছি আপনাদের এই সবার আলোচনা। যেমন ল অর্ডার নিয়ে কাজ করতে আমরা সবাই চাই। এখানে প্রশাসক আছে নারায়ণগঞ্জের, এখানে এসপি মহোদয় আছেন, এখানে সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন। তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সাথে আমাদের নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন যায় না। আমরা বলতে চাই, দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমাদের স্বপ্ন, নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন নারায়ণগঞ্জবাসীর নজরে দেখতে হবে, দেখতে হবে। আদারওয়াইজ ইউ কুইট। আপনারা যেতে পারেন, আপনারা যদি নারায়ণগঞ্জের পজিটিভ ভালো চান, কাজ করতে ইচ্ছা থাকে, আপনারা থাকেন। আদারওয়াইজ আপনাদের যাওয়ার অনেক জায়গা আছে, আপনারা ওই সমস্ত জায়গায় যান যে জায়গায় আপনারা কাজ করতে পারবেন। যেমন ধরেন ফজলু ভাই যে কথাটা বলছে অত্যন্ত সত্য কথা, যে আমরা একটা বিশাল জনগোষ্ঠী এখানে বসেছি, আমাদের কতটুকু ভ্যালুজ আমরা জানি না, কিন্তু ওনারা কতটুকু ভ্যালুজ আমাদেরকে করছে সেটা ব্যাপার। আমরা যখন তাদেরকে নিমন্ত্রণ করেছি, তারা বলেছেন যে আপনারা একটা রিপোর্ট করে দিয়েন, একটা টাইপ করে পাঠিয়ে দিয়েন। হোয়াই? আমাদের কথা হয়েছে, আমাদের কথা শুনতে হলে আমাদের কাছে আসতে হবে। কাচের ঘরে বসে গরিবের কথা ভাবতে পারবেন না আপনি। আপনাকে আমাদের কথা আমাদের জায়গায় এসে শুনতে হবে। এসপি সাহেবকে বলি, এসপি সাহেবকে যখন বলা হইলো, এসপি সাহেব জিজ্ঞেস করলো ডিসি সাহেব যাবে নাকি। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা এই আমলাতান্ত্রিক জটিলতায় যেতে চাই না। প্রশাসক, পৌরসভার সিটি কর্পোরেশনের প্রশাসক, ধরেন হাসপাতাল রোডে 4 ফিট একটা দোকান থেকে আরেকটা দোকানের মাঝামাঝি 4 ফিট জায়গা আছে, এরকম 7টা দোকান বরাদ্দ দিয়ে দিল। কার স্বার্থে? নিশ্চয় ওনার স্বার্থ আছে। এই যে রিক্সার লাইসেন্স, আমরা যেখানে মনে করেন অটো রিক্সা আমরা বন্ধ করতে চাই, যানজট দূর করতে চাই, ফুটপাত মুক্ত করতে চাই, সেই জায়গায় উনি রিক্সার লাইসেন্স দিচ্ছে, মানে কারণ কি? ব্যক্তি স্বার্থ। তেমন প্রশাসক আমাদের দরকার নাই। ওনাদেরকে আমরা বলতে চাই, দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমরা আমাদের সমস্যা যদি সমাধান না করতে পারেন, আমরা আমাদের ব্যবস্থা নিব। আমরা ট্যাক্স নিব না, সবাই মিলে
আমরা বিদ্যুতের বিল দিব না, আমরা ওয়াসা বিল দিব না, আমাদের হাতে তো চাবি। আপনারা আমরা ঘাবড়াবো কেন? নারায়ণগঞ্জ একটা মানে রিচেস্ট জেলা, অথচ আমরা কেন বারবার মনে করেন মুখ চুপে পড়ে যাই যে আমাদের যানজট সমস্যা, আমাদের ফুটপাতে আমরা হাঁটতে পারি না, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন, এরকম কেন? আজকে যে প্রত্যেক এসপি এসে প্রত্যেক দিন বলে, প্রত্যেকবার বলে যে মাদক জিরো টলারেন্স, হাস্যকর। প্রত্যেকটা এসপি এরকম বলে, উনিও এসে বলছে ও, অথচ ওনার 1 কিলোমিটারের ভিতরেই নারায়ণগঞ্জের সবচেয়ে মাদকের সবচেয়ে বড় বাজার ওনার অফিসের 1 কিলোমিটারের ভিতরে। তাহলে উনি করছে কি? উনি করছেন বদলি। উনি ওনার এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই থানা, আমি জানি না এটার ভিতরে কোনো বাণিজ্য আছে কিনা। উনি ব্যস্ত ওনার এই সমস্ত কাজ নিয়ে। নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ তার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। সো আমরা এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, এখানে আমরা অনেকগুলি সংগঠন আছি, এখানে অনেক রাজনীতি নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক আছেন, সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমরা সবার পক্ষ থেকে বলতে চাই একটু শক্ত থাকেন, সব সোজা হয়ে যাবে। আপনারা সবাই একটু শক্ত থাকেন, সব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের কথা শুনতে হবে। নারায়ণগঞ্জ আমাদের, এটা আমার মাতৃভূমি, এখান থেকেই আমার যাত্রা শুরু, আমি বাংলাদেশী। অতএব আপনারা একটু শক্ত থাকেন। আমার এই যে মাসুম ভাই বলেছেন, রাব্বি সাহেবও বলেছেন যে এই যে আমরা ডিসিএসপি আসলে কতিপয় নাগরিক এই যে ফুলের তোড়া নিয়ে মানে তৈলাক্ত করার চেষ্টা, এটাই আমাদের পিছিয়ে দেয়। আপনারা এটা করিয়েন না, আপনারা করিয়েন না। আপনারা এটা না করলে আমরা ভালো থাকবো। এবং এটা করে কারা? তাদেরকে চিহ্নিত করেন। তারা ওই যে অপরাধ করে, অপরাধ থেকে তারা নিস্তার পাইতে চায়, তারা ওই মামলা খাবে, ওই দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, এই জন্যই তারা এই সমস্ত করে। তাদেরকেও আমরা লিস্ট করব, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এইখানে আমাদের এই সংগঠনে যেটা আমরা আমার নারায়ণগঞ্জ বলতে চাই, এটা সবার হোক, এটা আমাদের সবার হোক। এখানে আমাদের ইউমেন মানে মহিলাদের একটু আমরা চেষ্টা করব তাদেরকেও আসলে এটাতে সংযুক্ত করতে। আমরা সম অধিকারের কথা বলি, কিন্তু সম অধিকার আমরা অনেক সময় দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করব। শীতলক্ষা নদীর ব্যাপার, এনভায়রনমেন্ট, আমি নিজে অপরাধী, আমি স্বীকার করছি। যে গার্মেন্টস ব্যবসা করে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, ধরেন $1 ট্রিলিয়ন আর্ন করছে বাংলাদেশ গত 40 বছরে, $1 ট্রিলিয়ন আর্ন করছে, কিন্তু আমরা এই $1 ট্রিলিয়ন দিয়ে আরো এরকম 3 গুণ দিয়ে আমার এই আশেপাশের 3টা নদী ঠিক করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করব। জুলাইয়ের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনটি ছিল ছাত্র জনতার আন্দোলন। একে এক পক্ষ ছাত্রদের আন্দোলন বলার চেষ্টা করছেন, তাদেরকে আসলে ভুল পথে নেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে। আমরা শুধু বলতে চাই, আমরাও মাঠে ছিলাম, রাজনীতিবিদরাও, বিভিন্ন রাজনীতিবিদরাও মাঠে ছিল, ছাত্ররাও ছাত্রীরাও মাঠে ছিল। সংকটময় অবস্থান সৃষ্টি না করি, একে অপরের প্রতি সম্মানবোধ জাগ্রত থাক। আমরা এই দেশটাকে নিয়ে যেরকম স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই যাতে সব পক্ষ থেকে চেষ্টা করি। সংস্কার এবং নির্বাচন দুইটি আলাদা কোনো বিষয় নয়। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। এটা কোনো রাজনৈতিক চাহিদা না, এটা আপামর জনসাধারণের চাহিদা, সংস্কার এবং নির্বাচন। এবং এই জন্য আমাদের দাবি থাকবে ছাত্রছাত্রীদের কাছে এবং যারা এদের সাথে আছেন যে দূরত্ব কমান, সংকটময় সময় থেকে আমরা উত্তরণ পাইতে চাই। কারণ ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না। আমরা আসলে যারা ব্যবসায়ী তারা উপলব্ধি করতেছি যে একটা স্থবির অবস্থা চলতেছে। তো সবার কাছ থেকে সহযোগিতা চাই। এবং আমি মেধাবী ছাত্র তর্কি সহ
সকল হত্যার বিচার এই প্ল্যাটফর্ম থেকে চাই। প্রত্যেকটা হত্যা এবং যারা গডফাদার এবং গডফাদারের ছেলেমেয়েরা যারা জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে দ্রুত এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং ওনাদেরকে শাস্তির জন্য আমার জোর দাবি থাকবে যে ওনাদের এটা অবশ্যই করতে হবে। আমার কিছু কথা বিজিএমই নিয়ে আছে। এফবিসিসিআই বিজিএমই ভাঙা হলেও বিকেএমই কেন ভাঙা হয় নাই? আমাদের গার্মেন্টস এর 3 ভাই যারা অ্যাপ্লাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়ে, আমি আশা করব বাণিজ্য মন্ত্রণালয় অতি দ্রুত তার ব্যবস্থা করবেন। এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং যারা এই বিকেএমইতে যারা বর্তমানে নেতৃত্বে আছেন তারা অবৈধভাবে আছেন। সেলিম ওসমান যে পদত্যাগপত্র দিয়েছেন সেই পদত্যাগপত্রে আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেই পদত্যাগপত্রে সুস্পষ্টভাবে লেখা আছে এবং এটা ভদ্র ভাষায় লিখেছেন, ফোনে বলেছেন দিতে হবে প্রেশার, কারণ তারা তার আজ্ঞাবাহক যে হাতেমকে প্রেসিডেন্ট করা হোক। হোয়াই? উনি কেন বলবেন? উনি তো পদত্যাগ করে চলে গেছেন, উনি বলতে পারেন না। দ্বিতীয়ত আরো একটা নাটক গেল কয়েকদিন আগে যে 2 জন পরিচালক পদত্যাগ করলেন। এর পরপরই হাতেম সাহেব, আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথা, হাতেম সাহেব আমার অফিসে গেলেন আরো একজন সহসভাপতির সাথে। ওখানে যে প্রথম প্রশ্ন আমাকে করেছেন, এটা কি হলো? মানে আমার থেকে উনি জানতে চায় যে এই পদত্যাগটা কি হইল। এবং দ্বিতীয় প্রশ্ন উনি আমাকে করেছেন যে সেলিম ভাই একটু কথা বলতে চায়। এখন আপনারা বোঝেন যে 5ই আগস্টের 20 দিন পরের কথা, 25 দিন পরের কথা বা 1 মাস 1.5 মাস পরের কথা উনি আমাকে বলেন যে সেলিম ওসমান একটু কথা বলতে চায়। আমি ওনাকে বললাম যে এটা কোনো কথা বললেন? ওনার সাথে আমি কেন কথা বলবো? তো বলে সার্বিক পরিস্থিতি, বিকেএমইর সার্বিক পরিস্থিতি নিয়ে একটু আলাপ করতে চায়। তো এই হয়েছে আমাদের হাতেম ভাইদের বিকেএমই। সো আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার গার্মেন্টস মালিক ভাইদের বলতে চাই, ওনারা গেছেন, আসবে না, ভয়ের কিছু নাই। আপনারা আপনাদের মতো বের হন, কথা বলেন, আসেন, বিকেএমইতে আসেন, কথা বলেন। ওই দিন চলে গেছে। আশা করি আমরা আমাদের বিকেএমই, প্রাণপ্রিয় বিকেএমইতে আমরা সবাই যাব, আমাদের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। উনি এই যে কত বছরে আমাদের গার্মেন্টস এর কি কোনো কাজ হয়েছে? ভ্যাট সমস্যা উনি সমাধান করতে পারে নাই বা ওনারা সমস্যা করতে পারে নাই। ভ্যাট আমার একটা বড় মূল সমস্যার জায়গা। এনবিআর এর সাথে উনি কথা বলতে পারে না বা ওনারা কথা বলতে পারে না বা ওনারা চায় নাই। ইনসেনটিভ থেকে কোথায় চলে আসছে? এই ইনসেনটিভ এই সময় তো নিচে চলে আসলো। ওনারা কখনোই গার্মেন্টস এর স্বার্থে কথা বলে নাই, ওনারা শুধু ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলছে। যে কারণে আমার ইনসেনটিভ, আমার গার্মেন্টস এর মালিকরা, আমার গার্মেন্টস গুলি সব দিনে দিনে দুর্বল হচ্ছে, প্রতিনিয়ত দুর্বল হচ্ছে। ওনারা এই ব্যাপারে কখনোই কোনো পদক্ষেপ নেয় নাই। কয়টা ফেয়ার করছে ইন্টারন্যাশনাল ফেয়ার 16 বছরে, 15 বছরে? কেউ কি বলতে পারবেন? কয়টা দেশীয় ফেয়ার করছে, কয়টা আন্তর্জাতিক ফেয়ার করছে? মার্কেটিং ডেভেলপমেন্টের জন্য ওনার কি অবদান আছে? কোনো অবদান নাই। সো গার্মেন্টস বাঁচলে আমার শ্রমিক বাঁচবে, গার্মেন্টস বাঁচলে আমার মালিক বাঁচবে, গার্মেন্টস বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সো আমরা আসেন, ঐক্যবদ্ধ হই এবং এই যে তথাকথিত স্বৈরাচারের দোসর তারা যদি নিজের থেকে না যায় তাইলে আমরা রাস্তায় নামবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন। সর্বোপরি আমি পরিশেষে একটা জিনিস বলতে চাই, আমরা নারায়ণগঞ্জে যারা স্টেক হোল্ডার এখানে আছি, বিভিন্ন
ইয়েতে আমরা অনেকেরই বলতে পারি নাই। এই জন্য আমি আপনাদের কাছে লজ্জিত এবং দুঃখিত। হয়তো ভবিষ্যতে আমরা আরো ব্যাপকভাবে এই গোল টেবিলের আয়োজন আমরা করব, কেউ যাতে কোনো কিছু মনে না করেন। আর একটা বিষয় কি জানেন, যে আমি আমি বলতে পারি, এখানে সাংবাদিক ভাইরা আছে, বলবে আমি একজন ব্যবসায়ী, আমার কোনো পত্রিকা নাই, আমার পত্রিকা লাগবেও না। এই দেশে আমরা দেখি রাজনীতি করতে হলে পত্রিকা লাগে, পত্রিকা লাগে। তা আমি সাংবাদিক ভাইদের বলবো যে আপনিও দিন শেষে একজন বাবা, আপনিও দিন শেষে একজন পিতা এবং শিক্ষক বলেন, মানুষ, হিউম্যান বিং বলেন, আপনারা কলমটাকে দয়া করে সত্যের পথে আগিয়ে নিয়ে যাবেন, এই অনুরোধ আমার থাকবে। সব শেষ, সবাইকে বলি নারায়ণগঞ্জ জিন্দাবাদ। ইনশাল্লাহ যেই দাবি উঠেছে, আমরা অবশ্যই এই যে দাবিটা উঠেছে আপনার ফুটপাত হকার মুক্ত হোক, বা আমরা যাতে যানজট মুক্ত করতে পারি, আমরা একটা প্ল্যানিং করব। প্ল্যানিং করে ইনশাল্লাহ আপনাদেরকে এই যে ভাইয়েরা আছে ওনাদের মাধ্যমে, এই সাংবাদিকরা আছেন, রাজনীতিবিদরা আছেন, যারা সুশীল সমাজের, প্রগতিশীল সমাজের লোকজন আছেন, সবাই মাধ্যমে আমরা জানাবো। সব শেষে যারা তরুণ ছাত্রছাত্রী এখানে বিভিন্ন কলেজ থেকে, আমরা ওদেরকে আসলে নেতৃত্বের গুণাবলীতে আসলে আমরা ভরে দিতে চাই, মানে ভবিষ্যতে ওরা যাতে এই জায়গাগুলি ওরা আসবে, ওরা যাতে এখান থেকে শিখে, সেটার জন্য চেষ্টা। এবং আপনারা যারা এই আয়োজনে, জাহিদুল্লাহ ভুঁইয়া অনেক কাজ করেছেন এখানে, ওই যে ইয়ে ভাই, এই মাসুম সাহেব, ওনারা তো, হ্যাঁ, ফজলুল হক, রাব্বি ভাই অনেক কাজ করেছেন। এই জায়গাটা আজকে আমরা এখানে আসতে পেরেছি, ওনাদের অনেক আসলে অবদান আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না, ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।